সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 4 এর ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে। আজকের কিন্তু আমরা করব ইন্স্যুরেন্স ক্লেম বলে যে চ্যাপ্টার রয়েছে তার কিন্তু পার্ট 3 আজকের কিন্তু আমরা করব। ঠিক আছে, অর্থাৎ আমরা যেগুলো করব প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। আমি তো তোমাদের বেশিরভাগ করাই কি প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। কোন বইটা থেকে করাবো তোমরা এখানে দেখো, বসু দাসের দেখো, দেখতে পাচ্ছ যে বই রয়েছে সেখান থেকে করাবো। আর ইন্স্যুরেন্স ক্লেমের পার্ট 1, 2 তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও, কারণ পার্ট 1, 2 এগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে আজকের অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আগে পার্ট 1 দেখো, পার্ট 2 দেখো, তারপরে আজকের এই ভিডিওটা দেখা স্টার্ট করো। এবং আজকের ভিডিওটা হলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরও পরীক্ষায় আসতে পারে, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে। ठीक है। তাহলে দেখো, আমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রবলেমটা তোমরা স্ক্রিনের ওপর সবাই দেখতে পাচ্ছ, তো খুব ভালো করে কিন্তু দেখবে। প্রবলেমটা একদম অন্য রকমের, একদম অন্য রকমের কিন্তু প্রবলেমটা। দেখো বলে দিয়েছে, পল অ্যান্ড কোম্পানি সাফার্ড এ লস অফ স্টক ডিউ টু ফায়ার অন 16/8/2024। খুব ভালো করে এই জায়গাটাতে আগে তোমরা মার্ক করে নাও, বইয়ে দাগ দিয়ে নাও তোমরা, যে আগুন কবে লেগেছে 16/8/2024। ঠিক আছে, আচ্ছা 16/8/2024 আগুন লেগেছে। তারপরে দেখো নিচে কয়েকটা জিনিস বলে দেওয়া রয়েছে, যেমন দেখো দুটো স্টক বলে দেওয়া রয়েছে, স্টক অ্যাট কস্ট 1/1/2023, স্টক অ্যাট কস্ট 31/12/2023। তো আগুন লেগেছে কিন্তু 16/8/2024-এ, খুব ভালো করে দেখবে ইয়ারটা 2024। ঠিক আছে, আর স্টকের যে দুটো ভ্যালু বলেছে সেটা কিন্তু 2023-এর, খুব ভালো করে এটা খেয়াল করবে। আচ্ছা তারপরে দেখো, তার নিচে দেখো দেওয়া রয়েছে পারচেস, দুটো দেখো দেখো দেওয়া রয়েছে পারচেস লেস রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2023। আবার দেখো দেওয়া রয়েছে সেলস লেস রিটার্ন 31/12/2023, অথচ আগুন লেগেছে 24 সালে। আবার দেখো দেওয়া রয়েছে সেলস, এই সরি পারচেস লেস রিটার্ন ফর্ম 1/1/2024 টু 16/8/2024। এই তো 24 পেয়েছি, আগুন লেগেছে যখন 24-এ, তাহলে 24-এর পারচেস সেলস আমায় লাগবে, আমার লাগবে, তাই না? সেলস দেখো দেওয়া রয়েছে 1/1/24 থেকে 16/8/2024। তাহলে আগুন যেহেতু আমার 24 সালে লেগেছে, তাহলে আমি পারচেস কোনটা কোনটা নেব দেখো, আমি দাগ দিচ্ছি। পারচেস আর সেলস দেখতে পেয়েছো, 1,62,000 আর 2,31,200। এই যে পারচেস আর সেলসটা দেখো, পেয়েছো তো? এই পারচেস আর সেলস আমি কেন নিলাম, কারণ আগুন লেগেছে যেহেতু 2024-এ, আর এই পারচেস আর সেলসটাও 2024-এর। ঠিক আছে, তাহলে দেখো আমরা ইন্স্যুরেন্স ক্লেম করবার জন্য আমাদের কি করতে হয়, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বের করতে হয়। তো দেখো তোমরা এখন কিন্তু কেউ খাতায় কিছু লিখবে না, কেন আমি বলছি। আগে আমাদের কি করতে হয়, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরকম মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো। এখানে দেখো আমি লিখবো মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার, আমি দেখো লিখছি ফর দ্য ইয়ার। দেখো আগুন কবে লেগেছে, আগুন লাগার ডেটটা খুব ভালো করে দেখবে। আগুন লেগেছে তোমার 16/8/2024-এ, তাই তো? তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে যে তারিখে আগুন লেগেছে সেই তারিখে আমার গোডাউনে যে স্টক ছিল সেই স্টকের ভ্যালু কত, তাই তো? তাহলে আমাকে যে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হয়, এই মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টের মানেটা বুঝতে পারলে তো? মানেটা বোঝা গেল তো, যেদিন আগুন লেগেছে সেই দিন স্টকের ভ্যালু কত ছিল। আচ্ছা তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, ফর দ্য ইয়ার 1/1/2024 থেকে যবে আগুনটা লেগেছে তোমার
কবে আগুনটা লেগেছে? 16/8/2024। খাতায় কিন্তু কেউ কিছু লিখবে না এখন। আচ্ছা, এবারে আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো। তাহলে এই যে 1/1/2024 থেকে শুরু করে 16/8/2024 এইটুকু টাইমের মধ্যে যে স্টক, যে পারচেস সেলস, সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে দেখো, বইয়ের মধ্যে পারচেস তো বলে দেওয়াই রয়েছে, দেখবে বইয়ের মধ্যে পারচেস বলে দেওয়াই আছে, তারিখ সহ বলে দেওয়া আছে। দেখবে তোমার 1/1/2024 থেকে শুরু করে 16/8/2024 পারচেস বলে দেওয়া রয়েছে, তাই না? দেখবে তারপরে তোমার সেলসও বলে দেওয়া আছে ওই একই, তোমার 1/1/2024 থেকে শুরু করে তোমার আগুন লেগেছে কবে, 16/8/2024 সেলস বলে দেওয়া রয়েছে। আচ্ছা, ওপেনিং স্টক, ওপেনিং স্টক আমি স্টক বলে লিখছি, হ্যাঁ। স্টকের ভ্যালুটা আমরা কোনটা নেব বলো তো? দেখো, ওপেনিং স্টক তো, তাহলে ওপেনিং স্টকের তারিখটা কি হবে বলো? ওপেনিং স্টকের তারিখটা হবে তোমার 1/1/2024। তো 1/1/2024ও যা, 31/12/2023ও তো সেই একই ব্যাপার, তাই না? তাহলে 31/12/2023 এই তারিখে যে স্টকটা, অর্থাৎ আগের বছর 2023-এর যে ক্লোজিং স্টকটা, সেটাই তো 2024-এর ওপেনিং স্টক হবে, তাই না? 1/1/2024 ওপেনিং স্টক হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই যে স্টকটা 31/12/2023-এর যে স্টকের ভ্যালুটা, মানে 2023-এর একদম লাস্ট ডেটের, ইয়ার এন্ডিং এর দিন যে স্টকের ভ্যালু, সেটাই কি 2024-এর ওপেনিং স্টক হিসেবে আমরা নিয়ে নেব। কিন্তু গন্ডগোল পাকিয়ে গেছে একটা জায়গায়। গন্ডগোল পাকিয়ে গেছে, সেটা হলো যে আমরা এখানে কি লিখি, গ্রস প্রফিট। গ্রস প্রফিট, গ্রস প্রফিট আমরা বের করব যখন, তখন আমাদেরকে বইয়ে না একটা জিনিস বলে দেয়। কি বলে দেয় বলো তো? যে গ্রস প্রফিটটা হবে, গ্রস প্রফিট ওয়াজ 10% বা 15% বা 20%, কিছু একটা পার্সেন্টেজ বলে দেয় যে গ্রস প্রফিট ওয়াজ, ভাবো 15% অন সেলস বা 10% অন সেলস, বা বলে দিল 20% অন সেলস। এইটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই। এই গ্রস প্রফিটটা কত পার্সেন্ট, কত পার্সেন্ট অন সেলস, এটা বলে দেওয়া নেই কিন্তু। বইয়ের স্ক্রিনের উপরে আমি আরেকবার লেখাটা দিচ্ছি, তোমরা খুঁজে বের করো তো, পাও কিনা দেখো তো। নেই, গ্রস প্রফিট কত পার্সেন্ট সেটা কিন্তু দেওয়া নেই। বোঝা গেল? গ্রস প্রফিট কত পার্সেন্ট অন সেলস দেওয়া নেই। দেখো, নেই তো। তাহলে যেহেতু দেওয়া নেই, তাহলে আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টটা করব কি করে বলো? মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট আমরা বানাবো কি করে? পারবো না। গ্রস প্রফিট অন সেলস তো দেওয়া নেই। তাহলে আমাদেরকে ওই যে যেটা বলে দেয় না এরকম ভাবে, যে তোমার গ্রস প্রফিট বইয়ের মধ্যেই দেখবে বলে দেয় যে গ্রস প্রফিট ওয়াজ, ভাবে এরকম বলে দেবে, ওয়াজ ভাবো 25% অন সেলস, এরকম ভাবে ভাবে একটা কিছু বলে দেয়। দেখবে আগের অঙ্কগুলো পার্ট 1 পার্ট 2 এর তোমরা যদি ভিডিওগুলো দেখো, সেখানেও দেখবে এরকম কিছু না কিছু বলে দিয়েছিল। তো এই পার্সেন্টেজটা বলে দেওয়া নেই। তো যখন বলে দেওয়া নেই, তাহলে আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে পারবো না। তাহলে আমাকে কি বানাতে হবে? এই পার্সেন্টেজটা পেতে গেলে আমায় কি করতে হবে? আমাকে আগের বছর চলে যেতে হবে। অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে রয়েছি কি, 2024-এ। তো আমাকে আগের বছর মানে 2023-এ যেতে হবে। 2023-এ চলে যাই, গিয়ে কি করব? 23-এ চলে এলাম, এবার এসে আমি কি করব? এসে আমায় গ্রস প্রফিট বের করতে হবে। বোঝা গেল? এই যে এখানে বলে দিয়েছিল না, যে বলে দেবে যে গ্রস প্রফিট, গ্রস প্রফিটটা, এই যে গ্রস প্রফিট ওয়াজ 25% অন সেলস, এটা তো বলে দেওয়া নেই। তাহলে আমায় বের করতে গেলে কি করতে হবে? আমাকে আগের বছরে যেতে হবে, 2023 সালে। সেখানে গিয়ে আমায় কি করতে হবে? গ্রস প্রফিট বের করতে হবে। চলো তাহলে আমি আগের বছরে এবার চলে যাই। আগের বছরে গিয়ে আমি কি করব? গ্রস প্রফিট বের করব। তাহলে গ্রস প্রফিট বের করতে গেলে কোন অ্যাকাউন্ট খুলতে হয়? ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয়। গ্রস প্রফিট বের করতে গেলে কি করতে হয়? ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হয়।
ট্রেডিং অ্যাকাউন্ট আমরা কেন তৈরি করি? যাতে গ্রস প্রফিটটা আমরা নির্ণয় করতে পারি, সেই জন্য। বোঝা গেল? তাহলে আমরা আগের বছরে যাব, গিয়ে গ্রস প্রফিট নির্ণয় করব। তাহলে দেখো আমি কি করব, একটা দাগ কেটে নিলাম, এইভাবে এরকম একটা দাগ কেটে নিলাম। তো এখানে আমরা কি বানাতে চলেছি? এখানে আমরা কিন্তু বানাতে চলেছি ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এই যে এই অংশটাকে, এইগুলোকে আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি হেডিং দিই যে আমি কি বানাচ্ছি, ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে। টাইমটা খুব ইম্পর্টেন্ট। ফর দ্য ইয়ার এন্ডেড কত? ফর দ্য ইয়ার এন্ডেড, আমি 2023 সালে চলে এসেছি। তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড হবে 31/12/2023। ঠিক আছে, 31/12/2023। এখানে ক্রেডিট লিখবো, এখানে আমরা কি লিখবো, ডেবিট লিখবো। ঠিক আছে, তাহলে ইয়ারটা আমরা 23-এ এসেছি, মানে ইয়ারটা স্টার্ট হবে এই যে 2023। তো ইয়ার এন্ডিংটা যদি হয় 31/12, তাহলে ইয়ারটা স্টার্ট হবে কবে? 1/1/2023-এ। তাহলে এই যে 2023-এর আমরা গ্রস প্রফিট বের করব, তার জন্য তো আমাদের কি 2023-এর সেলস লাগবে, 2023-এর পারচেস লাগবে, 2023-এর ওপেনিং স্টক লাগবে, 2023-এর ক্লোজিং স্টক লাগবে। সেগুলো আছে কি না চলো দেখি। অবশ্যই আছে। দেখো বইয়ের মধ্যে খুব ভালো করে তোমরা দাগ দিয়ে নাও। বলেছে স্টক এট কস্ট 1/1/2023, মানে ওটা হলো ওপেনিং স্টক 73,500। স্টক এট কস্ট 31/12/2023, ওটা হলো ক্লোজিং স্টক, হ্যাঁ, কত? 79,600। পারচেসও দেখো দিয়ে দিয়েছে, সব একবারে দাগ দিয়ে নাও। পারচেস কত বলে দিয়েছে? বলে দিয়েছে পারচেস লেস রিটার্ন 31/12/2023। ঠিক আছে, 2023-এর পারচেস বলে দিয়েছে 3,98,000। আচ্ছা, সেলস বলে দিয়েছে, দেখো 31/12/2023 সালের সেলস কত বলে দিয়েছে? 4,87,000। বোঝা গেল? তাহলে বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, তাহলে চলো আমরা এবার এগুলোকে ঝটপট করে লিখে নিই। এই যেমন দেখো এখানে আমরা কি লিখবো, ক্লোজিং স্টক 2023 সালের, মানে তোমার ওই যে 31/12/2023 বলে দেখবে লেখা রয়েছে কত? 79,600। 79,600। আচ্ছা, তারপরে দেখো ওপেনিং স্টক, তাহলে এইদিকে আমরা লিখবো টু ওপেনিং। ওপেনিং কি লিখবো? স্টক বলে লিখবো। ওপেনিং স্টকটা বলো কত রয়েছে? 1/1/2023-এ 73,500। তাহলে চলো আমি লিখবো কত? 73,500। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা কি লিখবো, তারপরে আমরা কি লিখি বলো? সেলস লিখি, বাই সেলস। বইয়ের মধ্যে দেখো বলেই দিয়েছে 31/12। দেখবে আমি পাশে তারিখও লিখে দেবো, এই যে দেখো 31/12 সব লেখাই আছে, দেখো সব আমি কিন্তু 2023 সালের করছি, হ্যাঁ, আমি পাশে লিখে রাখছি, সব 2023 সালের হচ্ছে। তাহলে বলো সেলস কত? 2023-এর সেলস 4,87,000। দেখবে বলেই দিয়েছে 4,87,000। আচ্ছা, তারপরে দেখবে টু পারচেস। পারচেস পারচেস কত বলে দিয়েছে বলো? 2023-এর পারচেস, যেটা 31/3/2023 বলে 31/12/2023 বলে লেখা রয়েছে 3,98,000। 3,98,000। বোঝা গেল? তাহলে গ্রস প্রফিট বের করতে গেলে তো এইগুলো দরকার, ওপেনিং স্টক, পারচেস, এবারে ক্লোজিং স্টক, সেলস লিখে দিলাম। এইবারে তোমরা বইয়ে আবার দাগ দাও, কারণ এখানে একটা গন্ডগোলের জিনিস বলেছে। কি বলেছে? বলে দিয়েছে, দাগ দাও, ইন ভ্যালুইং স্টক ফর ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31/12/2023। তার মানেটা কি? 31/12/2023-এর যে স্টকটা রয়েছে, 31/12/2023-এর যে স্টকটা রয়েছে, মানে 31/12/2023-এর স্টক মানে হলো 2023-এর যে ক্লোজিং স্টকটা আর কি। বলে দিয়েছে হ্যাড বিন রিটেন অফ। রিটেন অফ মানে কি? কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাড বিন রিটেন অফ সার্টেন স্টক। ঠিক আছে, হুইচ ওয়াজ পুয়ার সেলিং লাইন। পুয়ার সেলিং লাইন মানে কি? যে সমস্ত স্টকের ভ্যালু কমে গেছে, মানে ভেঙে গেছে, কোনো খারাপ স্টক, এগুলোকে বলা হয় পুয়ার সেলিং লাইন, যেগুলোর ভালো বিক্রি বাট্টা হয় না আর কি, এগুলো। হ্যাভিং কস্ট 6,900।
যার ভ্যালু ছিল 6,900, সেটার ভ্যালুটা অনেকটা মানে 2,300 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এবারে এই ব্যাপারটা পুরো আমি ব্যাখ্যা করি। সেটা হলো, তোমরা দাগ দিয়েছো তো বইয়ে, এবারে ব্যাপারটায় আসি। সেটা হলো, ভাবো আমার গোডাউন, ভাবো এখানে একটা গোডাউন রয়েছে। এইটা হলো আমার একটা গোডাউন। এই গোডাউনের মধ্যে স্টক রয়েছে। স্টকটা কবেকারের স্টক দেখবে, ওই যেখানে দাগ দিয়েছিলাম ওখানে দেখবে লেখাই আছে যে 31/12/2023 আছে, তো দেখবে যে লাইনটায় দাগ দিয়েছো। তাহলে 31/12/2023 মানে এইটা, এই যে 31/12/2023 মানে তোমার এই যে এইটা। তাহলে 31/12/2023-এ গোডাউনে কত টাকার স্টক রয়েছে? ৭৯,৬০০। এই ৭৯,৬০০ টাকার স্টককে আমি দুভাগে ভাগ করব, দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে, এই রকম দুটো ভাগে আমি ভাগ করলাম। কিছুটা স্টক খুব ভালো, যাকে আমরা বলবো নর্মাল স্টক, মানে কি ভালো স্টক। আরেকটা হলো অ্যাবনর্মাল স্টক। অ্যাবনর্মাল স্টক মানে কি, যেগুলো ভেঙে গেছে, ভালো বিক্রি হয় না, ঠিক আছে, পুরনো হয়ে গেছে, কিছুটা কিছুটা নষ্ট হয়ে গেছে, এগুলোকে বলা হয় কি অ্যাবনর্মাল স্টক। ঠিক আছে, যেটাকে বইয়ে বলেছে কি পুওর সেলিং লাইনে, পুওর সেলিং লাইনে চলে গেছে, মানে একটু খারাপ হয়ে গেছে। তো পুওর সেলিং লাইনে চলে গেছে, কত টাকার স্টক? কত টাকার স্টক? 6,900 টাকার স্টক। ঠিক আছে, আর খুব ভালো করে দেখবে 6,900 টাকার স্টক, কিন্তু এই 6,900 টাকাকে কি করা হচ্ছে? এই, তাহলে আমি যদি এরকম ভাবে বলি, এই যে ৭৯,৬০০ টাকার স্টক রয়েছে, এটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো নর্মাল স্টক, নর্মালের এন, স্টকের এস, নর্মাল স্টক। আরেকটা হলো আমি লিখছি অ্যাবনর্মাল স্টক, অ্যাবনর্মালের এ, স্টকের এস। আমি এরকম ভাবে লিখলাম। দুই রকমের স্টক রয়েছে। এবারে স্টকের ভ্যালু এই যে ৭৯,৬০০, এই স্টকের মধ্যে কি কি মিশে রয়েছে? নর্মাল স্টকও মিশে রয়েছে, আবার অ্যাবনর্মাল স্টকও ঢুকে রয়েছে। এই অ্যাবনর্মাল স্টকের ভ্যালু 2,300 টাকা কমিয়ে দেখানো হয়েছে। এই অ্যাবনর্মাল স্টকের ভ্যালুকে 2,300 টাকা কমিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ অর্থাৎ অ্যাবনর্মাল স্টক, এই যে অ্যাবনর্মাল স্টক দেখতে পেয়েছো তো, এই যে অ্যাবনর্মাল স্টক, এই অ্যাবনর্মাল স্টকের ভ্যালুটা এর মধ্যে থাকা উচিত কত বলো তো? 6,900, কিন্তু এখান থেকে 2,300 টাকা কমিয়ে দেখানো হচ্ছে 4,600। বোঝা গেল? 4,600। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? আচ্ছা, আমি আরেকবার এই জায়গাটা মুছে বলে দিচ্ছি, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি যাতে জায়গা পাওয়া যায় বেশ। ঠিক আছে, দেখো এই গোডাউনের মধ্যে 79,600 টাকার স্টক রয়েছে। ঠিক আছে, টোটাল ক্লোজিং স্টক রয়েছে। এই ক্লোজিং স্টকের মধ্যে দুই ধরনের স্টক মিশে রয়েছে, নর্মাল আর কি অ্যাবনর্মাল। নর্মাল, আরেকটা কি বললাম? অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল। ঠিক আছে, অ্যাবনর্মাল। তাহলে অ্যাবনর্মাল স্টকের ভ্যালুটা কত বলে দিয়েছিল? বলে দিয়েছিল 6,900, অ্যাকচুয়াল 6,900, কিন্তু সেখান থেকে 2,300 টাকা কমিয়ে দেখানো হচ্ছে। 2,300 কমিয়ে দেখানো হচ্ছে, কমিয়ে দেখানো হচ্ছে মানে 4,600। 4,600 টাকার স্টক এর মধ্যে রয়েছে। তাহলে এর মধ্যে তাহলে কত টাকার নর্মাল আর কত টাকার অ্যাবনর্মাল স্টক রয়েছে? তার মানে এর মধ্যে কিন্তু রয়েছে তোমার নর্মাল স্টক রয়েছে, নর্মালের এন, আর অ্যাবনর্মালের এ বলে লিখছি। হ্যাঁ, তাহলে নর্মাল স্টক তোমার রয়েছে কত? নর্মাল স্টক তোমার রয়েছে 75,000, তাই তো? আর অ্যাবনর্মাল স্টক তোমার রয়েছে কত? 4,600। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো তুমি এই যে এই নর্মাল স্টক আর এই অ্যাবনর্মাল স্টকটাকে যোগ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে তোমার গোডাউনে কত টাকার ক্লোজিং স্টক রয়েছে। বোঝা গেল?
তুমি এই নর্মাল স্টক আর এই অ্যাবনর্মাল স্টকটাকে যোগ করে দাও, তাহলেই দেখো তুমি পেয়ে যাবে কত টাকার স্টক তোমার গোডাউনে রয়েছে। বোঝা গেল? এবারে বইয়ে যে কথাটা বলছে সেটা হলো অ্যাবনর্মাল স্টকের ভ্যালু কেন 4,600 হবে। ওটার ভ্যালু তো অ্যাকচুয়ালি তোমার এই যে 6,900, তার ভ্যালুকে 2,300 কমিয়ে দেওয়া হয়েছে, রিটেন অফ করা হয়েছে। কেন এটা করা হবে, এ অন্যায় কেন হবে, এই হলো প্রশ্ন। অ্যাবনর্মাল স্টকের ভ্যালু রাখা উচিত কিন্তু 6,900, কারণ অ্যাবনর্মাল স্টকের দামটা হলো কিন্তু অ্যাকচুয়াল দামটা হলো 6,900, কিন্তু 2,300 টাকা কমিয়ে দেখানো হয়েছে, রিটেন অফ করে দেখানো হয়েছে, কমিয়ে দেখানো হয়েছে। সেই জন্য 2,300 কমিয়ে দেখানো হয়েছে মানে কি, ভ্যালুটাকে 4,600 করে দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে এই হলো ব্যাপার, 2,300 টাকা কমিয়ে দেখানো হয়েছে, যেখানে দেখানো উচিত আসল যে ভ্যালুটা। কেন দেখানো উচিত আসল ভ্যালুটা, কেন অ্যাবনর্মাল স্টকের ভ্যালুটা যেটা সত্যি 6,900 সেটাই তো রাখা উচিত। কেন রাখা উচিত, কারণ আমরা এখানে গ্রস প্রফিট বার করছি, আর গ্রস প্রফিট বের করবার সময় সর্বদা যে কোনো স্টক, ওপেনিং হোক বা ক্লোজিং হোক, যে কোনো স্টকের ভ্যালুকে যেটা সত্যি, যেটা অ্যাকচুয়াল স্টকের ভ্যালু সেটাই রাখা উচিত। দেখো, যদি স্টকের ভ্যালু কম করে দেখানো হয় তাহলে কি হবে, গ্রস প্রফিটও কমে যাবে, বা স্টকের ভ্যালু বেশি দেখালে গ্রস প্রফিটও বেড়ে যাবে। বোঝা গেল? সেই জন্য স্টকের ভ্যালু কম বেশি করলে গ্রস প্রফিটও কম বেশি হয়ে যাবে। সেই জন্য অ্যাকচুয়াল সত্যিকারের প্রকৃত গ্রস প্রফিট পেতে হলে সমস্ত ইনকাম আর এক্সপেন্সেসকে কিন্তু সঠিক দেখাতে হবে, যা স্টকের ভ্যালু সত্যি সেটাই দেখাতে হবে। ঠিক আছে? তাহলে এখানে এই যে তোমার 4,600 ছিল, এবং এই নর্মাল আর এই অ্যাবনর্মাল স্টক মিলিয়ে হয়েছে এই এত টাকার স্টক, কিন্তু আমাকে দেখাতে হবে কি 6,900। ঠিক আছে, আমাকে দেখাতে হবে কি 6,900। এই যে 75,000-এর সঙ্গে আমার অ্যাবনর্মাল স্টক দেখাতে হবে কত, দেখাতে হবে 6,900। 4,600 দেখালে চলবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে চলো আমরা কি করব, আমরা তাহলে এই যে 79,600 তার সাথে যোগ করব কি 6,900, তাহলেই আমরা প্রকৃত গ্রস প্রফিটটা পাবো। তাহলে আমরা কি করব, সরি, এইটার সঙ্গে তো 6,900 যোগ করব না, এটার সঙ্গে তুমি 2,300 যোগ করতে পারো। আর তুমি যদি চাও যে এইটাকে এরকম ভাবে দেখাবে যে এটা 75,000, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি এবার, এটা হলো তোমার কত 75,000। ঠিক আছে, নর্মাল স্টক কত হলো 75,000, আর অ্যাবনর্মাল স্টকের ভ্যালু 4,600 দেখালে চলবে না, 6,900 দেখাতে হবে। দেখালে কত হচ্ছে, হচ্ছে কিন্তু 81,900, হচ্ছে কত 81,900। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা এখানে পারচেস লিখবো। পারচেসের ভ্যালুটা কত দেওয়া রয়েছে, 3,98,000, লিখে ফেলো, 3,98,000 হয়ে গেল। চলো এবারে আমরা যোগ বিয়োগ করে দেবো, শেষ হয়ে যাবে খেলা। ঠিক আছে, এই আমরা যোগ বিয়োগ করব, শেষ। তাহলে দেখো, এইটাকে আর এইটাকে যোগ করো, কত হবে যোগ করলে, হবে তোমার 5,68,900, 5,68,900। আবার দেখো আমি এইদিকেও লিখবো 5,68,900। তার থেকে আমি এই যে এই এক্সপেন্সেস গুলোকে বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হবে, হবে 97,400। কত হবে, 97,400। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি পেলাম, গ্রস প্রফিট, গ্রস প্রফিট। তাহলে আমরা গ্রস প্রফিট কত পেলাম, পেলাম কিন্তু কত পেলাম বলো, 97,400। এইটা হলো আমার গ্রস প্রফিট, যাকে আমরা বলি জিপি, গ্রস প্রফিট। কত পেলাম, 97,400। বোঝা গেল? তাহলে আমরা 2023-এ গিয়ে কি করলাম, গ্রস প্রফিট বের করে আনলাম। তাহলে এই হয়ে গেল ট্রেডিং অ্যাকাউন্ট। এবার আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টটা করতে পারবো।
ঠিক আছে, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টটা এবারে আমরা করব। তো আমি এই অংশটাকে এবারে মুছে দিচ্ছি। গ্রস প্রফিটটা খুব ভালো করে জেনে রাখো, গ্রস প্রফিট কিন্তু 97,400 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবারে কি লিখবো, লিখবো কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে দেখো আমরা এখানে লিখবো মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট। তারিখটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। দেখো আগুন লেগেছে কবে, আগুন লাগার তারিখটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। দেখো আগুন লেগেছে কিন্তু তোমার 16/8/2024, তাই তো? তাহলে এই যে এই তারিখ, তাহলে আমরা যে ট্রেডিং অ্যাকাউন্টটা বের করবো সেটা হলো ইয়ারের প্রথম, অর্থাৎ 1/1/2024 থেকে এই যে তোমার 16/8/2024। ঠিক আছে, এর মধ্যে আমরা কি করব, ট্রেডিং অ্যাকাউন্ট, এর মধ্যেই আমরা কি করব, ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো, যেটাকে আমরা বলি কি মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো। তাহলে এবারে 2024-এর সব জিনিসপত্রগুলোকে আমরা নেব, বইয়ে দাগ দিয়ে নাও, একেবারে সব দাগ দিয়ে নাও। কি কি আমরা জানি, যেমন স্টক অ্যাট কস্ট 31/12/2023-এর। দেখো 31/12/2023-এর যে স্টকটা রয়েছে সেটা কত রয়েছে, 79,600, তাই তো? 79,000 কত রয়েছে, 600 রয়েছে। আচ্ছা ভালো কথা, সেটাকে তো আমরা নেব, দাগ দিয়ে দাও, কারণ 31/12/2023 মানেই 1/1/2024। তারপরে দেখো পারচেস আর সেলস সব সব দেখো 2024-এর তোমরা দাগ দিয়েছো আশা করি। তো এবারে সেগুলোকে আমরা ঝটপট করে লিখে ফেলি, হ্যাঁ, সেগুলোকে আমরা লিখে ফেলি যে আমরা কি কি জানি। এই যেমন দেখো স্টক, যেমন আমি দেখো এখানে লিখছি স্টক, এটা হলো কি ওপেনিং স্টক, বা এই যে ওপেনিং স্টক, বা এখানে আমি ওপেনিং স্টক বলেই দেখো লিখছি ওপেনিং, ভাবো লিখছি ওপেনিং স্টক। আচ্ছা এই ওপেনিং স্টকের ভ্যালু কত রয়েছে পরে আসছি আমি। তারপরে দেখো ওপেনিং স্টকের ভ্যালু এমনিতে দেখবে দেওয়া রয়েছে তোমার 79,600, কিন্তু দেখবে আমরা তো ওপেনিং স্টকের ভ্যালু একটু আগে বের করেছিলাম কত বলো, একটু আগে দেখবে আমরা বের করেছিলাম ওপেনিং স্টকের ভ্যালু কত, বলো বলো বলো, সেটা হলো কিন্তু 81,000 কত। দেখো ওপেনিং স্টক মানে হলো তোমার এই যে আগের বছরের ক্লোজিং স্টকটা, ওপেনিং স্টক মানে কি আগের বছরের ক্লোজিং স্টকটা, অর্থাৎ 31/12/2023-এর স্টকটা। তাহলে 31/12/2023-এ স্টকের ভ্যালু কত বের করেছিলাম, ক্লোজিং স্টকের ভ্যালু ক্রেডিট দিকে কত ছিল, 81,900। তাহলে সেইখানে আমরা লিখবো কি 81,900, বোঝা গেল? কেন আমি 79,600 লিখলাম না, কেন আমি এইটা লিখলাম, বোঝা গেল? কারণ আমরা তো 31/12/2023-এ ক্লোজিং স্টকের ভ্যালু এইটা পেয়েছিলাম, তাই না? 75,000-এর সঙ্গে মনে করো যোগ করে পেয়েছিলাম। আচ্ছা তারপরে দেখো এইদিকে আমরা কি লিখি, পারচেস, পারচেস বলে দেওয়াই রয়েছে। 23-এর পারচেস তোমার কত বলে দেওয়া রয়েছে, 23-এর পারচেস তোমার, এই সরি 24-এর পারচেস তোমার বলে দেওয়া রয়েছে 1,62,000, তাই না, 1,62,000। আচ্ছা তারপরে দেখো সেলস, এবারে আমরা লিখবো কি সেলস, 2024-এর সেলস বলে দেওয়া আছে, 2024-এর সেলস কত, 2,31,000। তাহলে আমরা কত লিখবো, 2,31,200, সরি 2,31,000 কত, 200 বলে দেওয়াই আছে। আচ্ছা এইদিকে আমরা কি লিখি, ক্লোজিং স্টক, এটারই তো ভ্যালু আমরা বের করি, তাই না, ক্লোজিং স্টক এটার ভ্যালু আমরা বের করি, এটা তো অ্যান্সারে আসবে। আর দেখবে আমরা এদিকে কি লিখি, গ্রস প্রফিট, এখানে আমরা কি লিখি, গ্রস প্রফিট। আচ্ছা এইবারে এখানে কয়েকটা গল্প আছে, যেমন গল্পটা আগে বলে দিই তোমাদের। গল্পটা হলো এটাই, দেখো যখন আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করব, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট আমরা কেন করি, কেন করি মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, এই কারণে করি যে যখন একটা গোডাউনে আগুন লেগে গেল, সেই আগুনে যতটা মালপত্র বা স্টক পুড়ে নষ্ট হলো, সেই পুড়ে যাওয়া স্টকের ভ্যালু কত, যত যেদিন আগুন লেগেছিল, যেদিন তোমার আগুন লেগেছিল গোডাউনে, সেই দিন গোডাউনে কত টাকার স্টক ছিল,
সেটাকে বের করবার জন্যই কিন্তু আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করি। বোঝা গেল তো? আচ্ছা, এখানে আমরা কি করব দেখো, আমাদের গোডাউনে নর্মাল স্টকও রয়েছে, আবার অ্যাবনর্মাল স্টকও রয়েছে। নর্মালের এন, অ্যাবনর্মালের এ, দুই ধরনের স্টক রয়েছে। আমরা যদি ভাবো যখন পুড়ে নষ্ট হচ্ছে ভাবো গোডাউনের মধ্যে দুই ধরনের স্টক রয়েছে, নর্মাল, অ্যাবনর্মাল। আগুন যখন লাগবে নর্মাল স্টকও পুড়ে যাবে, অ্যাবনর্মাল স্টকও পুড়ে যাবে, পুড়ে নষ্ট হবে। তো আমরা কিন্তু ক্ষতিপূরণ পাবো কেবলমাত্র নর্মাল স্টকের ওপর, এইটার ওপর ক্ষতিপূরণ পাবো। অ্যাবনর্মাল স্টকের ওপর ক্ষতিপূরণ পাবো না, কারণ অ্যাবনর্মাল স্টক মানে এমনিতে আগে থেকেই নষ্ট হয়েছে। যে স্টক আগে থেকেই নষ্ট হয়ে গেছে তার উপর আমি কেন ক্ষতিপূরণ পাবো? ওটা তো আগে থেকেই নষ্ট হয়ে যাওয়া। নর্মাল স্টক মানে কি? ভালো স্টক, আগুনে পুড়ে নষ্ট হয়েছে, তার উপর ক্ষতিপূরণ পাবো। অ্যাবনর্মালের ওপর ক্ষতিপূরণ পাবো না। বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে? এই ক্লোজিং স্টক বা যে কোনো জায়গায় যদি কোনো অ্যাবনর্মাল স্টক মিশে থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। কারণ আমরা এখানে যেদিন আগুন লাগছে সেদিন নর্মাল স্টকের ভ্যালু কত ছিল সেটা আমায় বের করতে হবে। নর্মাল স্টকের ভ্যালু কত ছিল বের করতে হবে। বোঝা গেল? চলো এবারে বইতে চলে আসো, বইয়ে এবারে দাগ দেবে। দেখো বলে দিয়েছে। আচ্ছা, বইয়ে দাগ দেওয়ার আগে আমরা এই জিনিসটা একটু বলে নিই। তাহলে নর্মাল স্টককে আমায় কি করতে হবে? নর্মাল স্টককে আমায় কি করতে হবে বলো? নিতে হবে, আর অ্যাবনর্মাল স্টককে বাদ দিতে হবে। তাহলে এই যে ৮১,৯০০টা দেখতে পাচ্ছ তো, এই ৮১,৯০০-র মধ্যে তোমরা আমাকে বলো কতটা অ্যাবনর্মাল আর কতটা নর্মাল বলো। তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম এর মধ্যে ৬,৯০০ টাকা অ্যাবনর্মাল আর ৭৫,০০০ টাকা নর্মাল, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এইটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এটাকে আমায় বাদ দিতে হবে ৮১,৯০০ থেকে। তাহলে আমায় কি করতে হবে? ৮১,৯০০ থেকে বাদ দিতে হবে এই অ্যাবনর্মালটাকে। ঠিক আছে, অ্যাবনর্মালটাকে বাদ দিলে আমরা কত পাবো? পাবো কিন্তু ৭৫,০০০। তাহলে আমাকে কি করতে হবে? ওপেনিং স্টকে যে কোনো জায়গায় অ্যাবনর্মাল স্টককে বাদ দিতে হবে, মানে নষ্ট হয়ে যাওয়া জিনিসকে বাদ দিতে হবে। হয়ে গেল, বাদ দিয়ে দিলাম। আর কি কোথাও এরকম অ্যাবনর্মাল কিছু স্টক ফক মিশে আছে, ঢুকে আছে? দেখি আমরা। দেখো বইয়ে দাগ দেবে, বলে দিয়েছে এ পোর্শন অফ দিস গুডস ওয়াজ সোল্ড। দিস গুডস মানে কোনটা বলো তো? এই ৬,৯০০ টাকার গুডসকে বলা হচ্ছে দিস গুডস। সোল্ড ইন মার্চ ২০২৪ at a loss of ₹৩০০ on the original cost of ৩,৫০০। দাগ দিয়েছ? আশা করি দাগ দিয়েছ তোমরা। তার মানে হলো কি দেখো, এই যে ৬,৯০০ টাকার গুডস, এই ৬,৯০০ টাকার গুডসের মধ্যে থেকে ৬,৯০০ টাকার, আমি এখানে লিখে রাখছি, ৬,৯০০ টাকার গুডস, তার মধ্যে থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে কত টাকার মালপত্র? বলেই দিয়েছে ৩,৫০০ টাকার মালপত্র বিক্রি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার মানে বিক্রির মধ্যে ঢুকে রয়েছে, মানে সেলসের মধ্যে মিশে রয়েছে ৩,৫০০। যদিও ৩,৫০০ টাকার জিনিসকে ৩০০ টাকা লসে বিক্রি করা হচ্ছে, মানে ৩,৫০০ টাকার জিনিসকে ৩০০ টাকা লসে বিক্রি করা হচ্ছে, মানে কি? মানে তোমার ৩২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই যে অ্যাবনর্মাল স্টক, সেই অ্যাবনর্মাল স্টকের মধ্যে থেকে ৩,৫০০ টাকার স্টককে বিক্রি করে দেওয়া হচ্ছে ৩০০ টাকা লসে, মানে ৩২০০ টাকায়। তার মানে সেল করে দেওয়া হচ্ছে। তাহলে সেলের মধ্যে এইটা নিশ্চয়ই ঢুকে রয়েছে, এই যে সেল, তার মধ্যে এইটাও ঢুকে রয়েছে। তাহলে আমাকে সব বাদ দিতে হবে, যত দুনিয়ার অ্যাবনর্মাল মালপত্র কেনা বেচা স্টকে যেখানে রয়েছে সব বাদ দিতে হবে। শুধু নর্মালগুলোকে রাখতে হবে, নর্মালগুলোকে রাখতে হবে। নর্মাল স্টক পুড়ে গেলে তার উপর ক্ষতিপূরণ পাবো, অ্যাবনর্মাল স্টক যদি এর মধ্যে ঢুকে থাকে তার উপর ক্ষতিপূরণ পাবো না। তাহলে আমায় কি করতে হবে? ৩২০০ টাকা বিয়োগ করতে হবে। বোঝা গেল?
3200 আমায় বিয়োগ করতে হবে। এই যে 2,31,200, এই যে 2,31,200, সেখান থেকে আমায় কি করতে হবে, 3200 টাকার মালপত্র বিক্রি করে দিয়েছি। তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত থাকবে, 2,28,000। ঠিক আছে, পাবো কত, 2,28,000। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল সেল। ক্লোজিং স্টক তো আমরা অ্যান্সারটা পাবো। আচ্ছা, এবারে আমাদের করতে হবে গ্রস প্রফিট। এবারে আমরা গ্রস প্রফিটে আসবো, ভালো কথা। গ্রস প্রফিট তো বলে দেয়নি যে গ্রস প্রফিট যে 20% অন সেলস বা এরকম কিচ্ছু কি পরিষ্কারভাবে বলে দেয়নি। তাহলে আমরা বের করব যে, ভাবো, যেহেতু বলে দেয়নি যে গ্রস প্রফিট 20% বা 50% বা 60% অন সেলস বলে দেয়নি, তাহলে আমাদেরকে কি করতে হবে, গ্রস প্রফিট বের করতে হবে। তাহলে দেখো আমরা গ্রস প্রফিট কি করে বের করব, এটা কিন্তু ওয়ার্কিংস করবে তোমরা, ওয়ার্কিংস। তাহলে দেখো আমরা কি করে বের করব, যে যে নর্মাল রেট অফ, যে গ্রস প্রফিটটা রেট নর্মাল রেট অফ যে গ্রস প্রফিট, যেটাকে আমরা শর্টে কি বলি, জিপি, গ্রস প্রফিটকে জিপি বলে লিখছি, সেটা আমরা কি করে বের করব। তাহলে যদি অঙ্কে বলে দিত যে গ্রস প্রফিট ভাবো 20% অন সেলস বা 10% অন সেলস, তাহলে আগে গ্রস প্রফিট তারপরে সেলস, তাহলে গ্রস প্রফিট তারপরে সেলস। তাহলে গ্রস প্রফিটটা কত, আগের বছরের গ্রস প্রফিটটা দেখো, আগের বছরের গ্রস প্রফিট আমাদের কত বের হয়েছিল, 97,400, সেটাকে আমরা লিখবো ওপরে। ঠিক আছে, গ্রস প্রফিট অন সেলস, দেখবে আগের অঙ্কগুলো দেখবে লেখা ছিল যে এরকম ভাবে, দেখবে লেখা ছিল যে গ্রস প্রফিট, আগের অঙ্কগুলো দেখবে গ্রস প্রফিট 20% অন সেলস, এরকম দেখবে দেওয়া ছিল, বা তোমার ভাবো 25% অন সেলস। তো সেখানে দেখবে আগে গ্রস প্রফিট, সেই জন্য দেখো আমি ওপরে গ্রস প্রফিট, তারপরে সেলস, তাই জন্য নিচে আমরা লিখবো সেলস। তো আগের বছরের সেলস দেখো, আগের বছর 2023-এর সেলস কত ছিল, 4,87,000। দেখে নাও ভালো করে, 4,87,000, 4,87,000। ঠিক আছে, ইন্টু 100 করব, তাহলেই কি আমরা পেয়ে যাব। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে, করলে কত পাবে বলো তো, পাবে কিন্তু 20%। ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, দেখো পাবে কিন্তু 20%। তাহলে আমরা যেটা পেলাম অ্যান্সারে, সেটা হলো গ্রস প্রফিট ওয়াজ 20% অন সেলস, 20% অন সেলস। ঠিক আছে, বোঝা গেল, 20% অন সেলস। এই এই জিনিসটা কিন্তু অঙ্কে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু বলে দেয়নি। তো তোমরা অবশ্যই টুকে নাও, ওয়ার্কিংসটাকে ভালো করে টুকে নাও, যে নর্মাল রেট অফ গ্রস প্রফিট কত বলে দিয়েছে, 20%। এবার এটাকে আমি মুছে দিচ্ছি, এটা ওয়ার্কিংসে করবে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখো এখানে, তাহলে গ্রস প্রফিট কি, 20% অন সেলস, তাহলে 20% অন সেলস, সেলস কত দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে 2,28,000, তার ইন্টু 20% তোমরা করো, ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, করলে হবে 45,600, 45,600। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবারে তোমরা এটাকে যোগ বিয়োগ করো, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল এই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। চলো এবার যোগ বিয়োগ করবে, করলে কত হচ্ছে, 2,82,600, এই যে এইগুলোকে যোগ করো, 2,82,600, 2,82,600। তারপরে সেখান থেকে আমরা এই যে এইটাকে বাদ দেবো, সেলসটাকে বাদ দিলে পাবো কত, পাবো কিন্তু 54,600। এই যে এইটা আমরা পেলাম কত, 54,600। ক্লোজিং স্টকের ভ্যালু কত, 54,600। বোঝা গেল, এই হয়ে গেল কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। আচ্ছা, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বোঝা গেল। এবারে আমি এই অংশটাকে মুছে দিচ্ছি, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আমি এই অংশটাকে মুছে দেব, আর বইতে ফিরে যাব। ক্লোজিং স্টকটাকে আমি মুছিনি, কিন্তু ব্যাপার আছে, কেন মুছিনি বলছি। দেখো,
এবারে বইয়ে তোমরা দাগ দাও, বলে দিয়েছে দ্য রিমাইন্ডার অফ দিস গুডস, মানে ওই অ্যাবনর্মাল স্টকের কথা বলছে। দিস গুডস মানে ওই অ্যাবনর্মাল স্টক ওয়াজ নাও এস্টিমেটেড টু বি ওর্থ দ্য অরিজিনাল কস্ট। ঠিক আছে, তারপরে দেখো কি বলে দিয়েছে। তো এই ব্যাপারটা এবারে তোমরা খুব ভালো করে দেখো, দ্য রিমাইন্ডার অফ দিস স্টক মানে বাকি যে স্টকটা, বাকি যে স্টকটা, তাহলে অ্যাবনর্মাল স্টক ছিল এই যে এত টাকার, অ্যাবনর্মাল স্টক, অ্যাবনর্মাল স্টক ছিল এত টাকার, তার মধ্যে বিক্রি করে দিয়েছি 3,500 টাকার স্টক, 3,500 টাকার স্টক বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, তো 3,500 টাকার স্টক বিক্রি হয়ে গেছে, তাহলে আমার কাছে পড়ে রয়েছে কত, 3,400 টাকার স্টক। এটাই হলো কি রিমেইন্ডার স্টক। ঠিক আছে, এইটা হলো কি আমাদের রিমেইন্ডার স্টক, মানে বাকি যে অবশিষ্ট যে স্টকটা, অ্যাবনর্মাল স্টক এখন আমার এত, এখন আমার অ্যাবনর্মাল স্টক কত, 3,400। এই অ্যাবনর্মাল স্টকটাকে কি করতে বলছে একটু বইয়ে দেখো না কি বলছে, দাগ দাও। বলেছে দ্য রিমাইন্ডার অফ দিস স্টক ওয়াজ নাও এস্টিমেটেড টু বি ওর্থ দ্য অরিজিনাল কস্ট, মানে এই যে অ্যাবনর্মাল স্টক এটাকে অরিজিনাল, অরিজিনাল মানে কি নর্মাল স্টকের সঙ্গে মেশাতে বলছে। এই যে অ্যাবনর্মাল স্টক, এই অ্যাবনর্মাল স্টকটাকে মানে বাকি এই যে অ্যাবনর্মাল স্টকটা, অবশিষ্ট যে অ্যাবনর্মাল স্টক, সেটাকে অরিজিনাল কস্টের মধ্যে আনতে বলছে। মানে নর্মাল যে স্টকের যে ভ্যালু হয়, নর্মাল স্টকের যে ভ্যালু হয় তার মধ্যে নিতে বলছে। বোঝা গেল? তাহলে আমরা কি করব, এই যে ক্লোজিং স্টক তার মধ্যে আমরা নিয়ে নেব এই 3,400 কে। ঠিক আছে, তো এবারে এটাকে আমাকে একটু লিখতে হবে। তো যেভাবে আমরা করি আর কি সেইভাবেই করব। যে কত টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়েছে তার জন্য তো আমাকে আরেকটা স্টেপ করতে হয় না, যেটাকে আমরা কি বলি, বলি যে ক্যালকুলেশন অফ গুডস লস্ট বাই ফায়ার, লস্ট বাই ফায়ার। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের করতে হবে। তাহলে আমরা বলো এখানে ক্লোজিং স্টকের ভ্যালু আমরা কত পেয়েছিলাম, ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের ভ্যালু কত পেয়েছি বলো। ক্লোজিং স্টকের ভ্যালু আমরা একটু আগেই বের করলাম না, 54,000 কত, 600। এবারে বাকি এই যে 3,400 সেটাকেও বলছে কি নর্মাল বা অরিজিনাল কস্টের মধ্যে নিয়ে যেতে। তাহলে আমরা তার সঙ্গে ঢুকিয়ে দেব, মানে অ্যাড করে দেবো, তার মধ্যে যোগ করে দেব। তাহলে এই যে অ্যাবনর্মাল স্টকটাকে, ঠিক আছে, অ্যাবনর্মাল স্টক কত, 3,400। ঠিক আছে, বোঝা গেল, তার মধ্যে নিয়ে নিলাম। তাহলে এখন টোটাল স্টক কত, ক্লোজিং স্টক, এটাকে আর এটাকে যোগ করে দাও, করলে হবে কিন্তু 58,000 টাকার ক্লোজিং স্টক। এবারে এই এত টাকার টোটাল ক্লোজিং স্টক কি, আগুন লাগার দিন যেদিন আগুন লেগেছিল সেদিনকে গোডাউনে এত টাকার স্টক ছিল, 58,000 টাকার স্টক সেই দিনকে গোডাউনে ছিল। আগুন লাগলো, বাঁচিয়ে দিলাম কত টাকার বলো, বেঁচে গেল কত, বলো বলো, বেঁচে গেল। ঠিক আছে, স্টক সেভ, স্টক সেভড বলে আমি দেখো লিখছি, 6,000 টাকার মালপত্রকে বাঁচানো সম্ভব হয়েছে। তার মানে 52,000 টাকার মালপত্রে কি আগুন লেগেছে, 52,000 টাকার মালপত্রে আগুন লেগেছে। বোঝা গেল? তাহলে 52,000 টাকার মালপত্রে যদি আগুন লাগে তাহলে আমি কত টাকা ক্ষতিপূরণ পাবো, কত টাকা পাবো। তাহলে আমাকে অ্যাভারেজ ক্লজ বের করতে হবে। এটা তো তোমরা জানোই অ্যাভারেজ ক্লজ কিভাবে বের করে। বলো অ্যাভারেজ ক্লজ আমরা কি করে বের করব। মালপত্র আমার ছিল 58,000, 58,000 টাকার মালপত্র ছিল, পুড়ে গেছে 52,000। ছিল কত টাকার মালপত্র, 58,000, 58,000 টাকার মালপত্র। আর আমি পলিসি করিয়েছি কত টাকার, আমি পলিসি করিয়েছি কত টাকার ভাই দেখো বইয়ে বলেই দিয়েছে,
এ কোম্পানি হ্যাড এ ফায়ার পলিসি 43,500 কভারিং ইটস স্টক অফ গুডস ইন দ্য গোডাউন। তাহলে 58,000 টাকার মালপত্র, আর আমি পলিসি করিয়েছি কত টাকার? 43,500 টাকার। তাহলে 58,000 টাকার মালপত্র, তার মধ্যে যদি সেটার থেকে যদি আমি 43,500 টাকা পাই, তাহলে 52,000 টাকার মালপত্র পুড়লে আমি কত পাবো? তাই তো? তাহলে আমরা কিভাবে করব? যেভাবে ঐকিক নিয়মে করে তোমরা তো জানোই সবাই কিভাবে করব। 58,000টাকে আমরা নিচে লিখবো, 43,500 টাকার মাল এই ক্ষতিপূরণ পাবো। এত টাকার মালপত্র থাকলে এত টাকা ক্ষতিপূরণ, তাই তো? তাহলে 52,000 টাকা পুড়লে কত ক্ষতিপূরণ? 52,000 টাকা পুড়ে গেলে কত ক্ষতিপূরণ? ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে, পেয়ে যাবে 39,000 টাকা। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।